নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, ফোনের অনুষ্ঠান, ফোনের মাধ্যমে আপনারা সব কিছু জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। দেখুন 2025 সবে আমরা বিদায় দিয়েছি, তারপরে 2026 নতুন বছরে আমরা পা দিয়েছি। অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক কিছু চাওয়া পাওয়া নিয়েই, অনেক স্বপ্ন নিয়েই কিন্তু আমাদের প্রত্যেকটা বছর আমরা চলি, কিন্তু কোথায় যেন সেটা অনেক সময় হারিয়ে যায়, অনেকটা কোথায় যেন ঘাটতি হয়, যাতে আবার নতুনভাবে আবার নতুন বছরকে নিয়েই কিন্তু আবার প্রত্যেকটা বছর আমরা যাতে ভালো থাকি, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও কিন্তু আমাদের সঙ্গে সেই ব্যক্তিত্ব রয়েছেন, যিনি কিন্তু কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ এবং বাস্তুবিদ এবং অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে নিউ দিল্লি থেকে তিনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। এবং তার সঙ্গে তিনি কিন্তু একটা কথাই বলেন, তিনি বিজ্ঞানকে ভীষণভাবে সম্মান করেন, বিজ্ঞানসম্মতভাবেই তিনি কিন্তু তার পথ চলা, এবং জ্যোতিষে যিনি বিশ্বাসী, বিজ্ঞানসম্মতভাবে জ্যোতিষে যিনি বিশ্বাসী, এবং একটাই কথা তিনি বলেন, ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট। বা খুব সুন্দর একটা সেন্টেন্স, আপনারা বুঝবেন, সেটা অনুধাবন করবেন, প্রত্যেকটা শব্দের মধ্যে যেন একটা লুকিয়ে রয়েছে জ্যোতিষ বিজ্ঞান অবশ্যই। এবং তার সঙ্গে বলতেই হয় অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট, তন্ত্র রিসার্চার এবং জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারে যিনি বিশ্বাসী, সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। অবশ্যই তার সম্বন্ধে আরও কিছু বলতে হয়, যিনি কিন্তু সাহিত্যে MA BEd এবং জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি এবং গোল্ড মেডেলিস্ট। অবশ্যই সম্মানে ভূষিত তিনি, একাধিক সম্মানে ভূষিত, এবং 2024 HBT থেকে তিনি জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত হয়েছিলেন। আসুন সেই মানুষটিকে আমরা সঙ্গে পাই, এবং আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। মনে হয় যে আমরা কি জানবো, অনেক কিছু জানার জিনিস থাকে, তো আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে কতটাই ইম্পর্টেন্ট। আজকেও কিন্তু আমরা একটা বিষয় রেখেছি, নিশ্চয়ই আমরা জানাবো। তার আগে অবশ্যই পরিচয় পর্বটা একবার সেরে নিই, আর তার আগে আপনাদের বলতে হয় শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান নিয়ে আপনারা বসুন, এবং অবশ্যই আপনারা জানান আপনাদের জিজ্ঞাসাগুলো। নিশ্চয়ই সুন্দরভাবে তিনি তার ব্যক্ত ব্যাখ্যার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবেন, এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে জীবনে কিভাবে একটা সুন্দর মুহূর্ত, সুন্দর জায়গায় পৌঁছানো যায়, সব কিছু তিনি বলে দেবেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুব্রত চক্রবর্তী মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন গ্লোব টিভিতে প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, এছাড়া অন্য আরেকটা মিডিয়াতে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:35। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে বাড়িতে বসে দেখছেন, টিভিতে, মোবাইলে বা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে লাইভ দেখছেন, ঠিক ক্যামেরার পেছনে টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে গ্লোব টিভির, তাদের কোনো শুভেচ্ছা ভালোবাসায়, কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা নেই, এবং অবশ্যই সঞ্চালনের শর্মিষ্ঠাদি অনেক শুভেচ্ছা নেই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানে নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকের কি বিষয়, কি আলোচনা দিদি আজকে বলবে? একদম, আসলে কি আমাদের এই অনুষ্ঠানটা একটু অন্য স্বাদের, একটু অন্য রকমের, অন্য একটা ফ্লেভার থাকে, যে নতুনত্ব কিছু আমরা তুলে ধরি। কারণ নতুন বছর হিসাবে নয়, প্রত্যেকটা বছরে আমাদের এরকম নতুনত্বগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। যে বন্ধুরা দাদার কাছে ফোন করেন এবং তারা জিজ্ঞাসা রাখেন অধীর আগ্রহে, যে এই জীবনের আমাদের এই সমস্যাগুলো চলছে, তা কিভাবে একটা সমাধান পাবো, সেই কোশ্চেন মার্কটা থাকে, তারই কিন্তু উদ্ঘাটন করে দেন যে কিভাবে জীবনের নানান সমস্যা থেকে আমরা সমাধানের পথ খুঁজে পাবো। আজকে যে বিষয়টি আমরা রেখেছি, বিবাহ সমস্যা বা বাধায় যারা একেবারে কি বলবো ভীষণভাবে তারা সমস্যায় পড়ে রয়েছেন, তাদের কিভাবে একটা সমাধানের পথ দেখাবেন, সেই জন্য সেই নামগুলো আমি মেনশন করব। এরকম অজস্র মানুষরা জিজ্ঞাসা রাখেন, কিন্তু তার মধ্যেও আমরা কিছু মানুষকে আপনাদের কাছে তুলে ধরি। রেশমি দত্ত বারাসাত থেকে তিনি জিজ্ঞাসা রেখেছেন, অবশ্যই বিবাহ সমস্যা বা বাধা নিয়ে তিনি জিজ্ঞাসা রেখেছেন। এবং আরেকজন যে বন্ধু ফোনে জিজ্ঞাসা রেখেছেন, সর্বাণী মজুমদার, তিনি কিন্তু কোলাঘাট থেকে, পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে তিনি জিজ্ঞাসা রেখেছেন। এবং আরেকজন বন্ধু মনোজ মিত্র, যিনি কিন্তু ক্যানিং ঘুটিয়ারি থেকে তিনি কিন্তু জিজ্ঞাসা রেখেছেন। এবং আরেকজন বন্ধু দেবপর্ণা মিশ্র, তিনিও ঘাটাল থেকে জিজ্ঞাসা রেখেছেন দাদার কাছে, যে আমরা বিবাহ সমস্যায় রয়েছি, বিবাহ বাধা বা বিবাহের সমস্যা, কিভাবে এর থেকে আমরা পরিত্রাণ পাবো, বা এই জায়গা থেকে কিভাবে আমরা একটা শুভত্ব জায়গায় পৌঁছে যাব, আমরা সে বিষয়ে জানবো আজকে। একদম প্রথমেই বলি, বিবাহ বন্ধন
একটা আমাদের সব থেকে শুভ মাঙ্গলিক একটা বিষয়, এবং সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বিবাহ ক্ষেত্রে নানা ধরনের সমস্যা হচ্ছে। প্রথমেই আসি, যাদের ক্ষেত্রে দেখবেন যে বিয়েতে প্রবল বাধা, আমাকে যারা পরপর জানতে চেয়েছেন তাদের এক এক করে আমি আলোচনাগুলোকে করব, ছোট্ট সময় পরিষদে ছোট্ট ছোট্ট কিছু সূত্র দেব। যাদের দেখবেন বিবাহ ক্ষেত্রে প্রচণ্ড বাধা হচ্ছে, তাদের যদি একটু চার্টটা ভালো করে আপনারা খেয়াল করেন, একদম সিম্পলি লগ্ন কুণ্ডলী, রাশি কুণ্ডলী বা D1 চার্টে যদি দেখতে পাওয়া যায় যে একাদশপতি দ্বিতীয় পতির সঙ্গে কিছুভাবে লগ্নপতি এবং নবমপতির সংযুক্তিকরণ ঘটে, তবে সেখানে যদি কিছুভাবে বুধ রাহু শনির কম্বিনেশন থাকে, তাদের কিন্তু একটা স্বাভাবিক বয়সে বিবাহ হয়ে থাকে। কিন্তু এই একাদশপতি দ্বিতীয়পতির সঙ্গে লগ্নপতি নবমপতির সংযুক্তিকরণ যদি কিছুভাবে দেখতে পাওয়া যায়, আমাদের বিবাহ কারগ্রহ মঙ্গল চন্দ্র এবং সেই সঙ্গে যে শুক্রের সঙ্গে যদি রাহু কেতুর একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু তাদের বিবাহিত জীবনে কিন্তু প্রবল সমস্যা নিয়ে আসে। এই যে দুটো কম্বিনেশন বললাম, একাদশপতি দ্বিতীয়পতি লগ্নপতি এবং নবমপতির একটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে। তার সঙ্গে তো সপ্তমপতির একটা সংযুক্তিকরণ রয়েছে, কিন্তু আমরা সপ্তমপতিকে সব ক্ষেত্রে কিন্তু দেখব না, আমরা দেখব যোগাযোগ আগে, অর্থাৎ কার ক্ষেত্রে বিবাহে একটা স্বাভাবিক বয়সে হবে এবং কার ক্ষেত্রে বিবাহটা লেট হতে পারে। তাহলে যখন আমি দেখতে পাচ্ছি যে একাদশপতি দ্বিতীয়পতির সঙ্গে বা সেখানে লগ্নপতি বা নবমপতির সঙ্গে চন্দ্র মঙ্গল বা শুক্রের রাহু কেতুর কিছু একটা কম্বিনেশন চলে আসছে, তার বিবাহ অনেক সময় কিন্তু নাও হতে পারে। সেখানে দেখতে হবে, এই যে অনেকের ক্ষেত্রে লেট হচ্ছে, এটা লেট ম্যারেজ, কিন্তু অনেকে প্রশ্ন করেছেন যে বিবাহ হয়নি, অর্থাৎ তার ক্ষেত্রে বিবাহের অনেক সংযোগ হয়েছে কিন্তু তার বিবাহ কিন্তু হয়নি। এই কম্বিনেশনটা কেন হয়? সাধারণত দেখা যায় ঠিক সেম কম্বিনেশন যদি থাকে কারো ক্ষেত্রে, তখন হয়তো তার লেট হচ্ছে, আমরা তখন তার ক্ষেত্রে অনেক প্রতিবিধানের করার চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি বিবাহটা যে হচ্ছে না, তার জন্য কিন্তু আমাদের দ্রেককানকে কিন্তু ভালো করে দেখতে হবে। দেখবেন আগের এপিসোডে আমি দ্রেককানকে বলেছিলাম যে দ্রেককান পরিবৃত্ত এবং দ্রেককান হচ্ছে পরিচয়। এই যে দ্রেককান পরিবৃত্ত এবং পরিচয়, এই দুটো কম্বিনেশনের ক্ষেত্রে প্রথমেই আমরা দেখব যে দ্রেককান পরিবৃত্ত চার্টের ক্ষেত্রে যদি আপনার জন্মছকে ভালো করে বুঝবেন, দ্রেককান পরিবৃত্ত চার্টে যদি আপনার জন্মছকে বৃহস্পতি যদি ভালো অবস্থায় অবস্থান করে দ্রেককান চার্টে, এবং দ্রেককানে যদি শনির অবস্থান খুব ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের বিবাহটা লেট হতে পারে কিন্তু বিবাহটা হবে। কিন্তু দ্রেককান পরিবৃত্ততে বৃহস্পতি শনি যদি দুস্থানগত হয় বা বৃহস্পতি শনি যদি অশুভ অবস্থাতে থাকে, অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এই দ্রেককান চার্টকে আমরা ভালো করে কিন্তু বিবাহের ক্ষেত্রে দেখি না। এই দ্রেককান পরিবৃত্ত চার্টে বৃহস্পতি শনি যদি অশুভ থাকে, অনেকাংশেই কিন্তু তাদের বিবাহ হয় না। আপনি দেখবেন যাদের বিবাহ হয়নি, অনেক দেখবেন আমরা সেলিব্রিটিদের দেখেছি, আপনার আশেপাশের অনেক মানুষজনকে দেখবেন যাদের বিবাহ কিন্তু হয়নি, তারা হয়তো অনেক বয়স হয়ে গেছে, আলটিমেট তাদের কিন্তু বিবাহ হয়নি। আপনি তাদের চার্টটা একটু ভালো করে খেয়াল করবেন। এই যে লগ্ন দ্বিতীয় নব এবং একাদশপতির সঙ্গে বিশেষ করে চন্দ্র মঙ্গল এবং শুক্রের সঙ্গে রাহু কেতুর একটা অ্যাটাচমেন্ট আছে, তার লেট ম্যারেজ হয়েছে কিন্তু আলটিমেটলি পরবর্তী ক্ষেত্রে বিবাহ হয়নি। যখন বিবাহ হচ্ছে না, এর পরের সূত্রটাই হচ্ছে দ্রেককান পরিবৃত্ত ক্ষেত্রে শনির সঙ্গে বৃহস্পতি যদি দুস্থানগত হয়ে থাকে বা শনি বৃহস্পতি খারাপ অবস্থায় থাকে দ্রেককান চার্টে, অর্থাৎ দ্রেককান চার্টটাকে ভালো করে কিন্তু দেখা দরকার, তার কিন্তু বিবাহ কোনো দিনও হবে না। অর্থাৎ যতই প্রতিবিধান করুন, তার বিবাহের কিন্তু কখনো হয় না। এবার অনেক ক্ষেত্রে এখানে একজন প্রশ্ন করেছেন আমাকে কোলাঘাট থেকে, যিনি প্রশ্ন করেছেন দিদি দেবপর্ণা মনে, তাই তো? দেবপর্ণা আমাকে বলছে যে দাদা, ধরুন আপনি জন্মচার্টে দেখতে পেলেন যে কারো ক্ষেত্রে হয়তো বিবাহ যোগ নেই, ঘাটাল থেকে দেবপর্ণা, ও আমাকে বলেছিল যে দাদা কারো জন্মছকে বিবাহের কোনো সংযোগই নেই। ওর একটা দাদার চার্ট পাঠিয়েছিল, বিবাহের সংযোগ আমি পাইনি, এবং ও অনেক অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছে, তারাও বলেছে পাইনি, ঠিক দ্রেককান চার্টের এই কম্বিনেশনটা রয়েছে। এবার ও আমাকে একটা প্রশ্ন করেছে, দাদার কি কোনো প্রতিকার করে বিবাহ করার বিবাহ দেওয়া যেতে পারে? বয়স কিন্তু 54। আমি একটা কথা বললাম, দেখো যে স্থানকাল পাত্র বলে তো একটা বিষয় রয়েছে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেকে, কিছুদিন আগে আমরা দেখেছি বিজেপির কোন নেতা একজন অনেক বেশি বয়সে বিবাহ করেছে। এক্ষেত্রে সাধারণত দেখতে পাওয়া যায় যে দ্রেককান চার্টে যদি শনি এবং বৃহস্পতির কম্বিনেশনের কিছুভাবে যখন মহাদশা অন্তর্দশা তার একদম শেষের সময়কালে চলে আসবে এবং সেটা যদি সপ্তমপতির সঙ্গে সংযুক্তি হয়,
তবেই কিন্তু তার অনেক বেশি বয়সে বিবাহ হয়। মানে হয়তো দেখা গেল 50-এর পরে বা 60-এর গোড়া গিয়ে হয়তো বিবাহ করেছেন, তাহলে সেটা কিন্তু খুব রেয়ার কেস হয়ে থাকে। এবং সাধারণত একটা স্থানকাল পাত্র বলে বিষয় থাকে। তবে আমরা অনেক সময় যদি এই চার্ট কারো ক্ষেত্রে পাই যাদের হয়তো খুব অল্প বয়স, বিবাহে বাধা গেছে, হয়তো 30 বছর হয়ে গেছে মেয়ের বা ছেলের ক্ষেত্রে, বা একটা মেয়ের ক্ষেত্রে 30 বছর অনেকটাই, আবার ছেলের ক্ষেত্রে 40 বছর অনেকটাই, সেক্ষেত্রে আমরা অনেক সময় শনি এবং বৃহস্পতির কিছু প্রতিকার প্রতিবিধান দ্রেক্কান চার্ট মতো করে থাকি। সেক্ষেত্রে কিন্তু তার বিবাহর সংযোগ এসেছে। কিন্তু অনেকাংশেই দেখা গেছে যে তাদের ক্ষেত্রে যদি স্থানকাল পাত্র হিসাবে যদি বিবাহের কম্বিনেশন অনেক বেশি বয়সে আসে, তার বৃহস্পতি বা শনির মহাদশা অন্তর্দশার সঙ্গে যদি সপ্তমপতির সংযুক্তিকরণ হয়, তবেই কিন্তু তাদের বিবাহ হয়ে থাকে। ঠিক আছে, তো একটা সুন্দর ক্লিয়ারিটি বোঝা গেল যে কাদের বিবাহ ক্ষেত্রে স্বাভাবিক বয়সে হতে পারে, কাদের ক্ষেত্রে দেরি হতে পারে, এবং কাদের ক্ষেত্রে অনেকটা হয়তো বিবাহ কোনো জীবনে হয়তো হয়নি, মানে বিবাহের দশাই তারা পায়নি, বা বিবাহ তাদের অর্থ সারা জীবন তারা চিরকুমার বা কুমারী হয়ে রয়ে গেছেন। এরকম কম্বিনেশন আপনার পাড়াতে, আপনার আশেপাশে বা বাড়ির মধ্যেও কিন্তু অনেক জন্মচার্ট পেয়ে যাবেন। এটা একটু ভালো করে মিলিয়ে নেবেন, দ্রেক্কানটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দাম্পত্য জীবনে কাদের সমস্যা রয়েছে বা কি প্রবলেম রয়েছে সেটা নিয়ে আলোচনা আসবো। ফোনে কোনো বন্ধু এসেছে। রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। কার বলুন। বিষয় জানবেন? মেয়ের সম্বন্ধে। বলুন তাহলে। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম হচ্ছে পৌর্ণমী সপ্তাহ, বলুন। 1/9/1997। 97। টাইমিংটা বলুন, জন্ম সময়। হ্যাঁ, 10:25 সকাল। সকাল 10:25। জন্মস্থান কোথায়? হাওড়ায়। হাওড়াতে। হাওড়াতে জন্ম। মেয়ের বিষয় জানবেন। আচ্ছা, মেয়ের জন্মবারটা কি সোমবার ছিল? হ্যাঁ 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 সোমবার ছিল। লগ্ন হচ্ছে তুলা লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, জানা ছিল? হ্যাঁ, এটা জানতাম। বেশ, কি জানতে চাইছেন বলুন? কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। আচ্ছা, মেয়ের ক্ষেত্রে কি সরকারি চাকরি আছে? বেশ সেইটা। বেশ, দেখুন আমি প্রথমে ওর চার্টটা নিয়ে একটুখানি বলে নিই যে জন্মছকে বুধটা কিন্তু রেট্রোগেট রয়েছে। আমরা প্রত্যেকেই জানি বুধ যখন রেট্রোগেট হয়ে যায়, এবং বুধটা যেটা পেয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আপনি যদি ওর জন্মচারটাকে একটু ভালো করে দেখেন বা খেয়াল করেন, বা আপনার যদি মানে এর হিসাবের মধ্যে থাকে, বা আপনি কখনো যদি এটাকে স্টাডি করেন, তাহলে দেখবেন বুধ কিন্তু 13 ডিগ্রি পেয়েছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্র পেয়েছে। এবার এই বুধ শুক্রের কম্বিনেশনকে আমরা বলি রাজযোগ। কিন্তু যেহেতু এখানে এই বুধটা রেট্রোগেট হয়ে গেছে, তাহলে সেই বক্রগতির ফল কিন্তু তার রাজযোগটা বিপরীত ফল দিতে পারে। বুঝতে পারলাম? অর্থাৎ কোনো যোগ যদি রাজযোগ হয়ে থাকে, কিন্তু সেই রাজযোগের কোনো একটা গ্রহ যদি ড্যামেজ হয়ে যায়, তার কিন্তু এগেনস্ট ফল দেয়, খারাপ ফল দিতে থাকে। মেয়ের ক্ষেত্রেও দেখবেন, মেয়ের মধ্যে কিন্তু বুধ শুক্রের রাজযোগটা মেয়েকে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে, ভালো পড়াশোনা দিয়েছে, যথেষ্ট বুদ্ধিমতী বলতে পারি। কিন্তু ও দেখবেন কর্মক্ষেত্রে সরকারি চাকরিতে প্রবল কিন্তু বাধা পাবে। অর্থাৎ ও এর আগে কোনো চাকরি টাকরি দিয়েছিল, পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে কিন্তু সফলতা পায়নি। বুঝতে পেরেছেন? এটা একটু আমাকে শেয়ার করুন যে এই ধরনের জিনিস কি হয়েছে? অনেকবারই দিয়েছে কিন্তু পাইনি। একদম। এবং মেয়ে যথেষ্ট শিক্ষিত। হ্যাঁ হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে মাসিমা, এই চার্টটাকে যদি এই বিষয়টাকে ভালো করে আগে আপনাকে বুঝতে হবে যে আমার একটা জন্মছকে মেয়ের রাজযোগ হয়েছে। সিম্পল আমি D1 দিয়েই বোঝাচ্ছি। আমি এখনো কিন্তু কর্মভবা কুবের চক্রম সম্পূর্ণ চক্রমে যাচ্ছি না। আমি প্রথমে জাস্ট এই D1 দিয়ে বা লগ্ন কুণ্ডলী দিয়েই বোঝাচ্ছি যে যারা মনে করছে যে আমার কেরিয়ার তৈরি হচ্ছে না, তাদের জন্য একটা সঠিক বার্তা। আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্য যথেষ্ট ভালো। এই রাজযোগটা এগেনস্ট হয়ে দাঁড়িয়েছে, বিপরীত রাজযোগ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই বিপরীত রাজযোগের একটা প্রতিকার প্রতিবিধান করবেন, ঠিক আছে? অর্থাৎ রাজযোগটা তার এগেনস্ট হয়েছে, তার বাধা দিচ্ছে। তাহলে এই বাধাটা দিচ্ছে, তার এই প্রতিকার প্রতিবিধান করলে ভালো হবে। আর একটা বিষয় দেখবেন, জন্মছকে রবি সিংহ রাশিতে বসে রয়েছে শুক্রের নক্ষত্রে, সেও পূর্ব ফাল্গুনী নক্ষত্র পেয়েছে। এবার জ্যোতিষের ভাষায় শুক্র রবির কম্বিনেশনকে কি বলা হয়? দারিদ্র যোগ। কিন্তু এই দারিদ্র যোগটা রবি কিন্তু মূলত্রিকোণ হয়ে রয়েছে। এবার মূলত্রিকোণ অবস্থাতে যখন থাকছে, তার মানে আমরা ত্রিকোণ ভাব কাকে বলি? লগ্ন পঞ্চম নবমকে। তাহলে পঞ্চমপতি শিক্ষা দিয়েছে, লগ্নপতি ওর মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভ বিষয় রয়েছে, কিন্তু ভাগ্য ওকে সাথ দিচ্ছে না। তাহলে এই মানে ত্রিকোণের যে কম্বিনেশন, সেখানেও একটা রবি শুক্রের দারিদ্র যোগ। এই দারিদ্রতা কি জন্য আসছে? দারিদ্র মানে কিন্তু অর্থনাশ যোগ নয়। এই দারিদ্রতা ওর ক্ষেত্রে আসবে কেরিয়ার ডেভেলপমেন্টে বাধা, সরকারি চাকরিতে বাধা, বা ওর যোগ্যতা অনুযায়ী কর্মজীবনে বাধা। বুঝতে পারলাম?
এই জায়গাগুলোকে একটু প্রতিকার, এই জায়গাগুলোকে একটু প্রতিকার। হ্যাঁ বলুন। ও তো গান আর নাচ শিখতো, কিন্তু ওটা বন্ধ হয়ে গেল, এটা কি আর কাজে হবে? অবশ্যই হবে, ওর তো মধ্যে ক্রিয়েটিভ বিষয় রয়েছে, অবশ্যই হবে। আপনি যদি পারেন এই জায়গাটাকে প্রতিবিধান করুন। এবার দেখুন, আমি একটা আপনাকে ডিটেলসে বলে দিচ্ছি, ওর সম্পূর্ণ চক্রমটা যদি করা থাকে আপনার, সম্পূর্ণ চক্রমটাতে খুব ইম্পর্টেন্ট পঞ্চমপতি, নবমপতি খুব ভালো, একাদশপতিও খুব ভালো। তার মানে সেখানে কিন্তু কোনো নেগেটিভ কম্বিনেশন, অর্থাৎ আমরা নেগেটিভ কম্বিনেশন কি জানি, 6, 8, 12 এই দুস্থানের কম্বিনেশন। তাহলে এই 6, 8, 12 কোনো কম্বিনেশনটাই নেই, তার মানে মেয়ে কিন্তু সরকারি চাকরি পেতে পারে। এবং এই 2026-এ যেহেতু রাশি লগ্নগতভাবে যেহেতু তুলা লগ্নের জাতক, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে 2026 একটু বাধা বিপত্তি যেতে পারে, কারণ রবি ওখানে ডাউনফল করে, কালপুরুষের রাশিচক্রে ওখানে রবি নিচস্থ হয়। কিন্তু রবিটা যেহেতু শুক্র নক্ষত্র অবস্থান করছে, মূলত্রিকোণ রয়েছে, একটু রবিকে পাওয়ার অফ করুন। আর এই রাজযোগটা যে বিপরীত হয়ে দাঁড়িয়েছে তার প্রতিবিধান করুন। 2026-এ কিন্তু মেয়ে ভালো চাকরি পেতে পারে, ঠিক আছে। একটু যদি পারেন, আমি মনে করি এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে দেয়নি, আরও কিছু বোঝার বিষয় রয়েছে, আপনি পারলে একটু যোগাযোগ করবেন। মেয়ের জন্য সামান্য কিছু প্রতিবিধান ওকে কিন্তু ভালো কর্মের জায়গায় নিয়ে যেতে পারে, কারণ আপনার মেয়ে যথেষ্ট ট্যালেন্টেড। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, ওর মধ্যে অনেক সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভার কিন্তু গুণ সঠিকভাবে বিকশিত হচ্ছে না, কারণ ওর কিন্তু কনফিডেন্স প্রচণ্ড লো হয়ে গেছে। আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না, আমার সময় নেই, এই বিষয়টা খুব চলে এসছে। তাহলে অবশ্যই, তাহলে মাসিমা একটা কাজ করুন, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সবকিছু ডিটেইলস সুন্দরভাবে আপনাকে ব্যাখ্যা করে দিল। এরপরে বসে থাকবেন না, মেয়ের অনেক কিছু তার মধ্যে ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টটাকে কোনোভাবে যেন ঘাটতি না হয়। বারবার এই কথাটা বলা আপনাদেরকে যে আপনাদের আসতে হবে, তখন এত সুন্দরভাবে ব্যাখ্যা মনে হয় আপনারা হয়তো কোনোদিন পাননি, এত সুন্দরভাবে শুনলেন, সেটাও ভালো লাগলো, কিন্তু শোনার পর সেই কার্যটি করতে হবে। আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন। সোমবারে শ্যামবাজারে পাচ্ছেন দাদাকে বিকেল 4টে থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন। রবি এবং মঙ্গলবার গড়িয়াতে পাচ্ছেন, গড়িয়া নাকতলাতে পেয়ে যাচ্ছেন। এবং প্রথম উইকে এবং শেষ সপ্তাহ আপনারা শেষ এবং প্রথম উইকে আপনারা কিন্তু বুধবার দুর্গাপুর এবং বর্ধমানে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আপনারা নোট ডাউন করুন প্লিজ, যার যেখানে কাছে ভাবে পৌঁছে যান। এত সুন্দরভাবে আপনারা কিন্তু কোথাও পাবেন না, এত এডুকেটেড একজন পার্সন, তিনি সুন্দরভাবে আপনাদেরকে পৌঁছে দিচ্ছেন কিভাবে ভালো থাকবেন আপনারা। এটাই হলো মূল কথা আমাদের অনুষ্ঠানের। বৃহস্পতিবার আপনারা নৈহাটিতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, 7টা 30 থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন নৈহাটিতে, এবং ব্যারাকপুরে কিন্তু আপনারা 5টা থেকে 7টায় পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন। এবং শুক্রবারে বন্ধুরা পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে, যেটা হলো 12টা থেকে দুপুর 12টা থেকে 4টের মধ্যে পেয়ে যাচ্ছেন, এটা হলো পশ্চিম মেদিনীপুরে বন্ধুরা পাচ্ছেন। এবং শনিবারে হাওড়াতে পাচ্ছেন, হাওড়ার বাড়িতেও বন্ধুরা পাচ্ছেন, দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এবং শিলিগুড়িতে প্রত্যেক মাসের 8 থেকে 14 তারিখে আপনারা শিলিগুড়িতে দাদাকে পেয়ে যাচ্ছেন। কোন জায়গাটা, এক্সাক্ট জায়গাটা আমি বলে দিচ্ছি, সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন। এবং আরেকবার বলে দিচ্ছি, শিলিগুড়িতেই আপনারা কিন্তু আবার 15 থেকে 19 তারিখ পেয়ে যাচ্ছেন। মাসের 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত শিলিগুড়িতে তিনি থাকছেন সিটি সেন্টারে, যেটা হলো রত্নভান্ডার জুয়েলার্স, প্রতি মাসে পাচ্ছেন, রত্নভান্ডার জুয়েলার্সে পাচ্ছেন প্রতি মাসে। বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। আপনারা অনলাইনে বুকিং করতে থাকুন, বুকিং করুন, আসুন। আপনারা বারবার করে একটা কথাই বলা, 2026 চলে এসছে, আর সময়টাকে প্লিজ নষ্ট করবেন না। নমস্কার, কে আছেন? ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন দিদি ভাই? বলুন। আমি হাওড়া থেকে বলছি। কার বিষয় জানবেন? আমি আমার নিজের সঙ্গে বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মৌসুমী পাল। বলুন। 8ই অক্টোবর হ্যাঁ 1967, তাই তো? 67। টাইমিংটা বলুন। সময় 11টা 10। সময় 11টা সকাল। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। কি বিষয় জানবেন? হ্যাঁ, আমি একটা আসলে ব্যবসা করছি, ঠিক সেভাবে গ্রো হচ্ছে না, 4-5 বছর হয়ে গেল, তো আমার কোনো ডেভেলপ আছে ব্যবসাটায়? বেশ, আচ্ছা, প্রথমেই আপনার বলি যে আপনার জন্ম বারটা কি রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, রবিবার।
লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, ঠিক আছে? বেশ, প্রথমে ভালো লাগলো যে আপনি নিজে একটা স্বনির্ভরভাবে কিছু করার চেষ্টা করছেন। এটা এখনকার দিনে মহিলাদের প্রচণ্ড পরিমাণে করা দরকার। আমি আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু আপনার এই ডেভেলপমেন্টে যে বাধা পড়ছে জ্যোতিষগতভাবে তার বিচারটা আমি নিশ্চয়ই আপনাকে বলবো। মঙ্গলটা আপনার ক্ষেত্রে কিন্তু সক্ষেত্রগত রয়েছে, এটা খুব ভালো। এবং আপনার মধ্যে না মঙ্গলটা এবং শুক্র এবং বুধ খুব ভালো, যার জন্য দেখা যাবে কি আপনার একটা নিজস্ব উদ্যম বা নিজে কিছু করব এই বিষয়টা আপনার মধ্যে রয়েছে প্রথম। সেকেন্ড যে বিষয়টা আমি যেটা বলবো সেটা হচ্ছে এই কর্মক্ষেত্রে আপনি যেটা একটু খেয়াল করেন, এই যে ব্যবসার ক্ষেত্রে মন্দা বা এই যে আপনি যে কিছু করছেন সেই মন্দাটা কিন্তু আজকে থেকে শুরু হয়নি। আপনি 2025 জুন জুলাইয়ের পর থেকে একটু খেয়াল করবেন, ঠিক জুন জুলাই যবে থেকে পড়েছে ওই সময় থেকে প্রবলেমটা শুরু হয়েছে। এবার এই যে জুন জুলাইটা আপনি বলছেন যে হ্যাঁ আমরা শুরু হলো, তার প্রধান কারণটাই হচ্ছে যে দশা এবং অন্তর্দশা আপনার দশমপতি আমাদের কর্মের জায়গা, দশমপতির সঙ্গে একটা মেলিপিক বা খারাপ সম্পর্ক তৈরি বা খারাপ দশা অন্তর্দশার সঙ্গে দশমপতির একটা ভাব অশুভ অবস্থায় রয়েছে, যার জন্য দেখা যাচ্ছে কি কর্মক্ষেত্রে আপনি যে পরিমাণে ইনভেস্ট করেছেন বা যে পরিমাণে বিক্রি হওয়াটা দরকার বা যে ডেভেলপমেন্টটা পাওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না। এটা 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 খুব সামান্য একটা বিষয়, এটা নিয়ে চিন্তার কিচ্ছু নেই। আপনি যদি পারেন দশাপতিকে একটু প্রতিবিধানের ব্যবস্থা করুন, ঠিক আছে? সামান্য বিষয়, তবে আপনাকে আমি বলতে পারি আপনি ভবিষ্যতে কিন্তু আপনার কর্মজীবনের গ্রোথকে আরও বেশি বাড়াতে পারবেন। আপনার মধ্যে অনেক মানে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে আমি এইগুলোকে করব, আমার অনেক জেদ রয়েছে, আপনার মধ্যে অনেক পরিকল্পনা আছে যে আমি এগুলোকে কীভাবে বাড়াতে পারি। একদম, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, এটা চিন্তার কিচ্ছু নেই দিদি। আপনাকে আমি এখনো বলছি গ্লোব টিভিতে আপনি এগিয়ে যান, সৎ সাহসের সাহায্যে এগিয়ে যান। ঈশ্বর আপনার পাশে রয়েছে। আপনার একাদশপতি দশমপতি খুব ভালো, কিন্তু এই দশা আপনাকে অনেকটা নেগেটিভিটি দিচ্ছে দশমপতির উপরে। সামান্য একটা দশার প্রতিবিধান আপনি যদি করতে পারেন খুব ভালো হবে। এবং আপনাকে আমি বলতে পারি আপনি ব্যবসায় কিন্তু একটা ভালো জায়গায় যাবেন ভবিষ্যতে, ঠিক আছে? তার জন্য দিদি ভাই ফোন নাম্বারটা আপনি লিখে রাখুন, বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। আরেকবার আমি বলে দিচ্ছি 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। আপনারা ফোন করুন এবং অনলাইনে ফোন করে আপনারা বুকিং করুন এবং চলে আসুন। প্লিজ আপনারা সময়টাকে নষ্ট করবেন না। দুই বন্ধু যে ফোন করেছিলেন খুব ভালো লাগলো, আপনারা চান অনেক কিছুই, কিন্তু সেই চাওয়ার জায়গাটা অনেকটা নেগেটিভ জায়গায় রয়েছে বলেই মনে হয় এগোতে পারছেন না, কিন্তু এগোবেন অবশ্যই। সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, যা কিন্তু আপনাদের জীবনের একটা নতুন মোড় ঘুরিয়ে দিতে পারে। একদম আমরা প্রায় শেষ প্রান্তে চলে আলোচনার একটা শেষের দিকে চলে আসি। এই যে বিবাহিত জীবনের সমস্যা, আমরা অনেক সময় কিন্তু বিবাহের জন্য প্রচুর টাকা ব্যয় করি, কিন্তু আমরা দুটো জিনিস কিন্তু করি না। সেটা হচ্ছে প্রথম জটক বিচার, আর সেকেন্ড হচ্ছে রক্ত পরীক্ষা। এইটা অনেক সময় ক্ষেত্রে কিন্তু আমাদের দাম্পত্য জীবনে প্রবল একটা সমস্যা নিয়ে আসে। এবার এই দাম্পত্য সমস্যা বিভিন্ন কারণেই হতে পারে। প্রথমত দেখবেন আমরা জটক বিচারে সাধারণত দেখেছি 36 গুণ মেলাতে হয়, তাতে 36-এ 36 বা তার 28, 20-র উপরে বা 18-র উপরে পেলে গেলেই আমরা বিবাহের জন্য প্রযোজ্য করে দিই। এটা কিন্তু একদম খারাপ, মানে এই জিনিসটা প্রথমত খারাপ। প্রথমত দেখবেন জটক বিচারে আপনার কত গুণসংখ্যা মিলেছে সেটা বড় ফ্যাক্টর নয়। আমি এরকম বহু ক্ষেত্রে দেখেছি 36-এ 36 রাজজটক কিন্তু ডিভোর্সে গেছে। আবার অনেকের ক্ষেত্রে দেখেছি গুণসংখ্যা 12, 8, 10 তারা কিন্তু ভালো রয়েছে। তার মানে গুণসংখ্যার তো কোনো ভ্যারিয়েশন নেই। এখানে বিষয়টা হচ্ছে এই অষ্টকূট যে বিচার রয়েছে, এই অষ্টকূট বিচারে দুটো ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে কি বৈশ্য অর্থাৎ বশ্যতা, অর্থাৎ একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে কতটা মেলবন্ধন রয়েছে, এই বশ্যতা এবং তারা, এই দুটোকে ভালো করে দেখা। আপনি কি দেখছেন দরকার নেই, এখনকার দিনে কি দেখা হয় বলুন তো, গণ দেখে, অর্থাৎ এ নরগণ, এ রাক্ষসগণ, এ মেয়ের ছেলে মেয়ের মধ্যে টিকবে না। এই বিষয়টাই কিন্তু খারাপ। আমি বহু ক্ষেত্রে দেখেছি নররাক্ষস খুব ভালো রয়েছে, আবার দেব নর বা দেবদেব তাদের মধ্যে ডিভোর্স হয়েছে। তার মানে এই ফ্যাক্টরটা নয়, ফ্যাক্টরটা হচ্ছে বশ্যতা এবং তারা, এই দুটোকে ভালো করে দেখা। আর যদি বিবাহের ক্ষেত্রে অনেক সময় সেক্সুয়াল কোনো কিছু প্রবলেম, সন্তানের জায়গা তৈরি হচ্ছে না, তাহলে জনিকুটটাকে ভালো করে দেখে নেওয়া দরকার। আমি অনেকাংশে দেখেছি যাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে বিবাহের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তাদের ক্ষেত্রে সম্পূর্ণ চক্রমে বিশেষ করে চতুর্থ ভাবকে আমরা সবসময় দেখব কিন্তু সুখ, শান্তি এবং সমৃদ্ধির জায়গা। এই সুখ, শান্তি, সমৃদ্ধির জায়গা আমরা প্রত্যেকেই চাই খুব ভালো থাকি, আমার হাজব্যান্ডের সঙ্গে বা আমার স্ত্রীর সাথে একটা ভালো সম্পর্ক, বা আমি যেই বিবাহ জায়গা
জায়গায় তো গেছি, একদম মেয়েদের ক্ষেত্রে বলছি, শ্বশুর বাড়িকে আমি মানিয়ে নিতে পারি, তার জন্য সিম্পল উদাহরণ হচ্ছে কারো জন্মছকে যদি চতুর্থ পতির সঙ্গে অষ্টম পতির সংযুক্তিকরণ হয়ে থাকে সম্পূর্ণ চক্রমে, এটা কিন্তু যথেষ্ট খারাপ এবং তাদের সাধারণত ম্যারেজ লাইফে প্রচণ্ড প্রবলেম আসে, তাদের ডিভোর্সনের সমস্যা চলে আসে, তাদের শ্বশুরবাড়ি নিয়ে কোনো কিছু প্রবলেম হয়ে যায় এবং হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে কিন্তু মনস্তাত্ত্বিক বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়ে থাকে। আরও অনেক কিছু বলার রয়েছে। জন্মছকে কারো D1 চার্টে যদি দেখতে পান যে চন্দ্র কিছুভাবে পীড়িত রয়েছে, মঙ্গল পীড়িত রয়েছে, শুক্র পীড়িত রয়েছে, তাহলে কিন্তু খারাপ। আবার D9 চার্টে কারো যদি দেখতে পাওয়া যায় বুধ রাহুযুক্ত রয়েছে বা শুক্র বিশেষ করে রাহুযুক্ত রয়েছে বা চন্দ্র এবং শুক্র এক ঘরে অবস্থান করছে D9 চার্টে, তাদের কিন্তু বৈবাহিক জীবনে নানা ধরনের সমস্যা এবং কোর্ট কাচারি পর্যন্ত হতে পারে। তাই আগামী দিন যারা ভাবছেন যে বিবাহের জায়গায় যাব বা যারা বিবাহ করে ফেলেছেন এই সমস্যাগুলোকে ফেস করছেন, ছোট্ট ছোট্ট কিছু বিষয় দ্রেক্কান চার্ট, D38 চার্ট, নবাংশ চার্টকে ভালো করে যদি বিচার বিশ্লেষণ করা যায় তবে কিন্তু আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং জ্যোতিষশাস্ত্র মানেই কিন্তু ভয় দেখানো নয়, জ্যোতিষশাস্ত্র মানেই হচ্ছে আপনাকে সঠিক একটা গাইডলাইন এবং সঠিক পথ দেখানো। একদম, তার জন্য কিন্তু এই যে সঠিক মানুষের কাছে আসতে হবে। একদম আমাদের সময়সীর পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। আমার বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। 9831707058 এবং আরেকটি নাম্বার 9874207060। একদম সময়সীর পরবর্তী লাইভে আবার একদম যাওয়ার আগে শুধু এটাই বলার, নেক্সট এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আসবো এবং যারা কোনো কিছু বিষয় জানতে চাইছেন আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ বা মেল করতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।